আজকের আয়োজনে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যেহেতু সারাদিন মানে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, তারপরও এত মানে ভোট কাস্টিং এর সংখ্যাটা এত কম কেন, আপনার কি মনে হয়? আমি সকাল থেকে প্রায় 14টা কেন্দ্রে আমি ভিজিট করার সুযোগ পেয়েছিলাম। একটা বিষয় আপনার প্রশ্নের মধ্যে পরিলক্ষিত আমরা যেটা মাঠ পর্যায়ে দেখেছি সেটা হচ্ছে যে তরুণ ভোটারদের যে পরিমাণ বাংলাদেশে প্রায় একটা বড় অংশ তরুণ, সেই তরুণদের উপস্থিতি কম দেখা গেছে। শহরের মধ্যে ইয়াং যেসব নারী যাদের বয়স হয়েছে নতুন ভোটার, এটা সংখ্যাটা কম পাওয়া গেছে। আমার ব্যক্তিগত উপলব্ধি এবার কিন্তু 12 লক্ষ উপরে যে ভোটার রয়েছে 6 কোটি কিন্তু নারী, 6 কোটির উপরে। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে গত এক মাস ব্যাপী নারীদেরকে নিয়ে মানে তরুণীদেরকে নিয়ে সাইবার বুলিং এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের মধ্য থেকে নারীদের প্রতি তাদের সম্মান, সামাজিক অবস্থানের প্রতি পরিষ্কার অবস্থান না করা, আর তরুণদের মধ্যে একটা যে তরুণরা পেশিবাদী একটা বড় শক্তিকে, সূর্যকে হেলে পড়ে দিয়েছিল, সে তরুণদের যে একটা আস্থার জায়গা ছিল, মানে বৈষম্য বিরোধী থেকে আন্দোলন থেকে যে সংগঠন, এই সংগঠন জোটে যাওয়ার কারণে একটা বড় অংশ মনে করে যে তারা আসলে এই জোট যাওয়াটাকে তারা আশাহীনতা হিসাবে দেখে, ফলে তরুণদের এই অনিরাপত্তায় ভুগছেন নারীরা। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয়, এবারের নির্বাচন কমিশনারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কোনটা ছিল? প্রথম কথা হচ্ছে যেই পরিবেশে যত কম ঝামেলায়, যত কম মৃত্যুতে এরকম একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা, বাস্তবায়ন করা, এটা তার জন্য চ্যালেঞ্জ ছিল। তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনে যারা আসবেন তাদের জন্য বড় চ্যালেঞ্জ রেখে গেছেন এই সরকার এবং এই গণভোটের বিষয়টা একটু বিশ্লেষণ করবেন, কারণ এটাও কিন্তু চ্যালেঞ্জিং একটা ব্যাপার। গ্রামাঞ্চলে বা বয়োজ্যেষ্ঠদের মাঝে গণভোটের বিষয়টা কিন্তু পরিষ্কার না, এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করবেন কেন? প্রথম কথা হচ্ছে আসলে এই ধরনের, এটা তো একটা বড় বিষয়, এটা বিশ্লেষণের জন্য আরো বিশেষজ্ঞরা থাকবেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশে যে কয়বার হ্যাঁ না ভোটের মধ্যে এসেছে বারবারই হ্যাঁটাই যুক্ত হয়েছে, কিন্তু এখন বিষয় হচ্ছে এই হ্যাঁ সমর্থনে জয়যুক্ত হয়েছে, হ্যাটের যে চিন্তা, হ্যার যে মানে যেসব প্রস্তাবনা, এটা কতটা তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করবে, এটা বড় চ্যালেঞ্জ সামনে যারা আসবেন তাদের কাছে। এবং যারা ভোটাররা স্বপ্ন দেখেছেন, আকাঙ্ক্ষা করেছেন, তারা সেই জায়গাটা এখন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে আবার হিসাব মিলানোর নতুন সময় আসবে নিশ্চয়। আচ্ছা, আজকে তো আপনি সারাদিন বিভিন্ন কেন্দ্রে ছিলেন, তো এই নির্বাচনে সব মানে আপনার চোখে পড়ার মতো কোনো ঘটনা ঘটেছে কিনা, কিংবা অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোনো ঘটনা, বা চোখে পড়ার মতো এমন কোনো ঘটনা একটা বিষয় শেয়ার করতে পারেন? হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে আসলে আমি একটা ইয়েতে দেখলাম, সেটা হচ্ছে যে এটা মিরপুরে, তো সেখানে আমি দেখলাম যে একজন প্রায় 80-র ঘরে একজন নারী, তো নিরাপত্তায় যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন, তারা ওই নারী যেখানে নামছেন তাকে নেয়ার জন্য, মানে হয় না যে একটা হুইল চেয়ার থাকা, একটুখানি তাকে এগিয়ে নেওয়া, তার বয়সের মধ্যে যে অনুপ্রেরণায়, যে উদ্দীপনায় তিনি কেন্দ্রে এসেছেন ভোট প্রয়োগ করার জন্য, তিনি যখন এসে এখানে একটা তটস্থ পরিবেশ দেখেছেন, আমি ওই নারীর, ওই মায়ের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখার পরে সেই ধরনের বিষয়টাতে তিনি সেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যাচিং যাওয়াটা দেখিনি। ফলে আমরা সামনে যখন এই ধরনের আমাদের ইভেন্ট হবে, এই ইভেন্টে বয়স্কদের জন্য আলাদা ম্যানেজমেন্ট, আলাদা বিষয় যদি না থাকে, থাকা দরকার, যেটা থাকেনি আমি দেখেছি। তো এই ধরনের থাকলে কি হয়, সেটা হচ্ছে সমাজে এই মানুষের প্রতি আমাদের যে সম্মান, আমাদের যে মর্যাদা বোধ, ওদের প্রতি, ওই বয়সের প্রতি যে আমাদের চিন্তা, সেটা ক্লিয়ার হয় এবং তারাও এক ধরনের আমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি তো সরাসরি জুলাই যোদ্ধাদের মধ্যে একজন, মানে সংযুক্ত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, যেভাবেই বলি না কেন, তো যেই গভর্নমেন্টই আসুক না কেন, যেই দল বানাক না কেন, আপনারা কি তাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন বা তাদের সরকারকে সাহায্য করে এগিয়ে যাবেন? কি পরিকল্পনা আছে আপনাদের? একটা বিষয় হচ্ছে যে যদি আপনারা অপোজিশনে থাকেন, ক্ষমতায় গেলে সেটা আরেকটা ব্যাপার, যদি অপোজিশনে থাকেন সেক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করবেন? একটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন আসলে চিরকালীন,
ধরুন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, এখানেও যদি মনে হয় আমি বৈষম্যের শিকার হচ্ছে, তাহলে আমার এখানেও কথা বলার জায়গা আছে। ফলে আসলে বৈষম্য বিরোধী চিন্তা, আন্দোলন, এটা আসলে কোনোভাবে সরকারের সঙ্গে থাকে না, এটা সবসময় অপোজিশনে থাকে, এটা ক্ষমতাকে প্রশ্ন করে, এটা মানে গতানুগতিক কাঠামোর বিরুদ্ধে দাঁড়ায়। তবে অবশ্যই সকল শুধু কথা কথিত শুধু বিরুদ্ধে বলে বিরুদ্ধে না, একটা সহমর্মী, সহযোদ্ধা, দরদী আচরণ হিসাবে দেখা দরকার। আগামী দিনে এই সরকার, আগামী দিন যারাই আসে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অত্যন্ত ভাবনার হবে যে প্রতিটা পদক্ষেপ একটা পরীক্ষা। এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে আমাকে হাসিনা মনে হয়। এমন কোনো গণতন্ত্রের পক্ষে, গণমাধ্যমের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, অর্থনৈতিক বন্টনের পক্ষে, সামাজিক নিরাপত্তার প্রশ্নে, প্রতিটা জিনিসে বিচার ব্যবস্থার পক্ষে, শিক্ষা সংস্কারের পক্ষে এমন কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকবার মনে হবে যে এই পদক্ষেপ নিলে কি আমি হাসিনা হচ্ছে, এই পদক্ষেপ কি আমাকে পেসিস্ট করে তুলছে। ফলে বারবারই কিন্তু তাকে এই প্রশ্ন তাকে হাজির করতে হবে। এবং যারা যেই পরিমাণে ভোট পড়ুক না কেন, ভোটারদের কাছে যারা প্রার্থিতা বিজয়ী হয়েছে হবে, তাদের কিন্তু এই চ্যালেঞ্জ রয়ে যাবে যে তারা যে আকাঙ্ক্ষায় আমাকে এনেছে, যে স্বপ্ন দেখেছে আমাদের প্রতি, যে বিদ্বেষ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, আমি কি সেই লাইনে আগাচ্ছি কিনা, আমার পদক্ষেপ, আমার চিন্তা তাকে ট্রাস্টের জায়গা থেকে নেয়ার জন্য এই পদক্ষেপ, এই চিন্তা, এই বারবারই তাকে প্রাত্যহিক পরীক্ষার মধ্যে যে যেতে হবে, এটা আসলে আগামী দিন সরকার গঠন এবং বাস্তবায়ন এবং তার সময় উদযাপনে অত্যন্ত পরীক্ষার মধ্যে তাকে ফেলে দিবে। এবং একই সঙ্গে আমি বলবো যে মানে এই জনগণকে, যারা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদের লোক বলে যেভাবে ডোর টু ডোর নক করেছেন ভোটের জন্য, ডোর টু ডোর আপনি ক্যাম্পেইন করেছেন, ডোর টু ডোর আপনি বলেছেন আমি আপনার পাশে আছি, কিন্তু এই পাশে থাকা শুধু পাশে থাকা না, এই পাশে থাকা যেন সঙ্গে থাকা হয়। সঠিক। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইমরান মাহফুজ আমাদের আজকের স্টুডিওতে আসবার জন্য, এবং আমিও আপনাদেরকে শুভকামনা জানাই। প্রত্যাশা থাকলো আপনারা নতুন নেতৃত্ব যারা আসবেন তারা দেশের জন্য কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।